আজ আমরা অবস্ট্রাকটিভ জন্ডিসের বাকিটুকু আলোচনা করব। তো শুরুতে আমরা অবস্ট্রাকটিভ জন্ডিসের ডেফিনেশন আলোচনা করি। তো অবস্ট্রাকটিভ জন্ডিস মানে কি? মানে হলো যে ডেভেলপমেন্ট অফ জন্ডিস ডিউ টু অ্যানি অবস্ট্রাকশন ইন দ্য বিলিয়ারি ট্র্যাক্ট। তো হোল বিলিয়ারি ট্র্যাক্টের যে কোনো জায়গায় যদি কোনো অবস্ট্রাকশন থাকে এবং সেই অবস্ট্রাকশনের জন্য যদি জন্ডিস ডেভেলপ হয়, তাহলে তাকে আমরা বলবো অবস্ট্রাকটিভ জন্ডিস। অবস্ট্রাকটিভ জন্ডিসকে আমরা আবার ক্লাসিফাই করতে পারি তিন ধরনের। একটা হলো ইন্টারমিটেন্ট জন্ডিস, আমরা বলতে পারি একটা হলো ইন্টারমিটেন্ট জন্ডিস, ইন্টারমিটেন্ট। দুই নাম্বার বলতে পারি হলো আমরা ফ্ল্যাকচুয়েটিং জন্ডিস। তিন নাম্বার বলতে পারি আমরা প্রগ্রেসিভ জন্ডিস। এখন কখন আমরা ইন্টারমিটেন্ট বলবো, কখন ফ্ল্যাকচুয়েটিং জন্ডিস বলবো এবং কখন প্রগ্রেসিভ জন্ডিস বলবো, সেটা আমাকে বুঝতে হবে। আমরা এখানে একটা গ্রাফের মতো এঁকেছি। এটা হলো আমরা ধরে নিলাম এটা বিলিরুবিন লেভেল 0, এটা 1 মিলিগ্রাম, 2 মিলিগ্রাম, 3 মিলিগ্রাম, 8 মিলিগ্রাম পর্যন্ত। তো যখনই কোনো এই বেজ লাইনে যখন থাকবে তার মানে তার জন্ডিস নেই, সেটা স্বাভাবিক। তো ইন্টারমিটেন্ট জন্ডিসের ক্ষেত্রে যেটা হয়, একটা পেশেন্টের হঠাৎ জন্ডিস ডেভেলপ করলো, বাড়ার পরে হঠাৎ করে তার আবার নর্মাল মানে বেজলাইন টাচ করলো। তার মানে যেই সকল পেশেন্টের জন্ডিসটা বিলিরুবিনটা বাড়বে, জন্ডিস ডেভেলপ হবে, আবার হঠাৎ করে হলো সেটা নর্মাল হয়ে গেল বা বেজলাইন টাচ করলো, তাকে আমরা বলবো ইন্টারমিটেন্ট জন্ডিস। ফ্ল্যাকচুয়েটিং জন্ডিস কি? ফ্ল্যাকচুয়েটিং জন্ডিস হলো আমরা এই যে 1 মিলিগ্রাম বা 2 মিলিগ্রাম বরাবর একটা ইমাজিনারি একটা লাইন টানলাম। ফ্ল্যাকচুয়েটিং জন্ডিস কি? যে সকল পেশেন্টদের জন্ডিস ডেভেলপ হলো, জন্ডিস বাড়ছে 5-এ চলে গেল, কিন্তু হঠাৎ করে সেটা আবার কমতে শুরু করলো, কিন্তু কমে কখনোই তার বেজলাইন টাচ করবে না। একটু ডিক্রিজ করলো, করার পরে সেখান থেকে আবার এটা বেড়ে গেল। এই যে জন্ডিসটা বিলিরুবিনটা বাড়তে একটা সার্টেন পিরিয়ড পরে সেটা আবার ডিক্রিজ করে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত এসে আবার সেটা বেড়ে যাওয়া, তাকে বলা হয় ফ্ল্যাকচুয়েটিং জন্ডিস। এই ফ্ল্যাকচুয়েটিং জন্ডিস কখনোই বেজলাইন টাচ করবে না, মানে কখনোই নর্মাল হবে না, তার জন্ডিস থেকে যাবে, হয়তো বা ইনিশিয়ালি বাড়বে, তারপরে একটু জন্ডিসটা কমবে, তারপর আবার বেড়ে যাবে, তাকে আমরা বলবো ফ্ল্যাকচুয়েটিং জন্ডিস। প্রোগ্রেসিভ জন্ডিস কি? কিছু পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই তার জন্ডিসটা ক্রমান্বয়ে এটা বাড়তেই থাকে, এটা কখনোই বেজলাইন বা কমার কোনো সুযোগ নেই, এটা একদম কন্টিনিউয়াসলি বাড়তেই থাকে, তাকে আমরা বলবো প্রগ্রেসিভ জন্ডিস। এই যে আমরা তিন ধরনের জন্ডিস নিয়ে আলোচনা করলাম, এখন কোন জন্ডিস আমরা কখন পাবো সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। তার আগে আমরা একটা ছবি এঁকে নিই, তাহলে আমাদের আলোচনা করতে সুবিধা হবে। একটা লিভার, একটা রাইট হেপাটিক ডাক্ট, লেফট হেপাটিক ডাক্ট, মিডে তৈরি হলো কমন হেপাটিক ডাক্ট, এখানে থাকবে হলো গল ব্লাডার, ফসাতে গল ব্লাডার, সে সিস্টিক ডাক্ট সে কমন হেপাটিক ডাক্টের সাথে মিলে তৈরি হলো কমন বাইল ডাক্ট। কমন বাইল ডাক্টটা এসে এখানে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট অফ ডিউডেনাম, এখানে থাকে হলো প্যানক্রিয়াসের হেড, প্যানক্রিয়াটিক ডাক্ট। এই কমন হেপাটিক ডাক্ট কমন বাইল ডাক্টটা প্যানক্রিয়াটিক ডাক্টের সাথে মিলে অ্যাম্পুলা ভ্যাটার, যেটা সেকেন্ড পার্ট অফ ডিউডেনাম এসে ওপেন করে। এখন আমরা আলোচনা করেছিলাম তিন ধরনের জন্ডিস, সেটা হলো ইন্টারমিটেন্ট। তো আমরা ইন্টারমিটেন্ট কখন পাবো? ইন্টারমিটেন্ট পাবো যদি আমার এই বিলিয়ারি ট্র্যাক্টের কোথাও যদি স্টোন হয়, যেমন আমরা যদি বলি এটা সিভিটিতে একটা স্টোন, যাকে আমরা বলি কোলিডোকো লিথিয়াসিস। এই কোলিডোকো লিথিয়াসিসের যে কারণে যখন বিলিরুবিনগুলা লিভারে ঢুকলো, বাইল হয়ে সেটা নিচে নামছে,
যখন biliary ট্র্যাক্টে আসলো এখানে অবস্ট্রাকশনের কারণে এটা যেতে পারছে না, তখন তার জন্ডিসটা বেড়ে গেল। তাহলে ইন্টারমিটেন্টে কী হবে, তার জন্ডিসটা বেড়ে গেল, বাড়ছে অবস্ট্রাকশনের কারণে। কিন্তু যখন এই পাথরটা ইমপ্যাকশন থেকে হঠাৎ করে সরে গেল, সরে যে কোনো এক জায়গায় চলে আসলো, তখন একটা গ্যাপ তৈরি হয়ে গেল। গ্যাপ তৈরি হওয়ার কারণে আমি যদি এটাকে বড় করে রাখি, সাপোজ এখানে একটা পাথর এইভাবে ছিল, যার কারণে অবস্ট্রাকশন ছিল, পরবর্তীটা লম্বা হয়ে এটা ছুটে গেল। যখন এটা ছুটে যাবে তখন এখান দিয়ে বাইল চলে যেতে পারবে। যখন বাইল চলে যেতে পারবে সেটা আবার একদম নর্মাল কন্ডিশনে চলে আসবে। এই যে নর্মাল কন্ডিশনে চলে আসা, তাকে আমরা বলবো ইন্টারমিটেন্ট জন্ডিস। তার মানে আমরা কোলিডোকোলিথিয়াসিসের ক্ষেত্রে আমরা ইন্টারমিটেন্ট জন্ডিস পাবো। তাহলে এই পেশেন্টগুলো আমাদের কাছে কি কমপ্লেন করবে? আমাদের কাছে কমপ্লেন করবে হলো যে তার রিকারেন্ট রাইট হাইপোকন্ড্রিয়াক রিজনে পেন, পেল কালার স্টুল, জার্নালাইজড ইচিং এবং তার ইন্টারমিটেন্ট টাইপ অফ জন্ডিস পাবো। যদি আমরা এগুলো পাই তখন আমরা ধরে নিব তার কোলিডোকোলিথিয়াসিস। আর কখন আমরা পাবো? আবার এটা হলো আমার ইন্টারমিটেন্ট। এখন আমরা আলোচনা করবো প্রগ্রেসিভ জন্ডিস। আমার এই যে কার্সিনোম প্যানক্রিয়াটিক যে হেড, এটা হলো প্যানক্রিয়াসের হেড। যদি এই হেডের মধ্যে যদি কোনো টিউমার হয়, এই টিউমারটা যখন আস্তে আস্তে বড় হবে, যাকে আমরা বলি কার্সিনোমা হেড অফ প্যানক্রিয়াস, এটা যখন বড় হবে একটা সময় গিয়ে এই যে আমার কমন বাইল ডাক্ট অবস্ট্রাকশন করে ফেলবে। যখনই অবস্ট্রাকশন করে ফেলবে তখন এই বাইল কিন্তু বের হতে পারবে না। আর এই টিউমার তো কখনো ছোট হবে না, টিউমার যত দিন যাবে তত বাড়বে, তত বড় হবে, সুতরাং অবস্ট্রাকশনের পরিমাণটাও আরও বাড়বে। তাহলে অবস্ট্রাকশনের পরিমাণ যদি বাড়ে তাহলে তো বিলিরুবিন এখানে যে বাইলগুলো আছে এই বাইলগুলো কখনোই কি বের হতে পারবে না, যার কারণে এইসব পেশেন্টের ক্ষেত্রে প্রগ্রেসিভ টাইপ অফ জন্ডিস হয়। মানে হলো এর বিলিরুবিন বাড়তেই থাকবে, কখনো কমবে না, কারণ এই টিউমার যত বড় হবে অবস্ট্রাকশনটা তত বেশি হবে, বিলিরুবিনটা কি কখনোই বের হতে পারবে না, এটা পরিমাণটা আরও বাড়তে থাকবে। আর আবার কখন হতে পারে, আমার এই যে এখানে কমন বাইল ডাক্টের মধ্যে যদি কোনো টিউমার থাকে, যাকে আমরা বলি কোলাঞ্জিওকার্সিনোমা, এই কোলাঞ্জিওকার্সিনোমা তো কি আমরা প্রগ্রেসিভ টাইপ অফ জন্ডিস পেতে পারি। আর কোন ধরনের হতে পারে, আমি ধরে নিলাম যে আমার এখানে প্যানক্রিয়াস ভালো, এই ডাক্ট, তার এই যে এখানে আমরা বলেছিলাম যে সেকেন্ড পার্ট অফ ডিউওডেনামের যেখানে বাইল ডাক্টটা ওপেন হয়, অ্যাম্পুলা অফ ভ্যাটার, এই অ্যাম্পুলা অফ ভ্যাটারের চারপাশে যদি কোনো ম্যালিগনেন্সি হয়, যাকে আমরা বলি পেরিঅ্যাম্পুলারি কার্সিনোমা, পেরিঅ্যাম্পুলারি কার্সিনোমার ক্ষেত্রে কী হয়, যখন টিউমারটা বড় হয় ও একসময় অবস্ট্রাকশন করবে, যখন অবস্ট্রাকশন করবে এই বাইলগুলো এখান থেকে বের হয়ে ইন্টেস্টাইন ডিউওডেনামে আসতে পারবে না। যখনই আসতে পারবে না, এখানে বাইল স্ট্যাসিস হবে, কোলোস্ট্যাসিস ডেভেলপ করবে, তার জন্ডিস ডেভেলপ করবে। জন্ডিস ডেভেলপ করলে কী হবে, তার বিলিরুবিন বাড়ছে। তো বাড়ার পরে যখন এখানে মানে একটা অবস্ট্রাকশন করবে, আমরা জানি কি যখন টিউমারটা বড় হয় ওর চারপাশে যে ব্লাড ভেসেল আছে তাকে তো কম্প্রেশন করবে। যখন তার চারপাশে কম্প্রেশন করবে তখন ওই ব্লাড ভেসেল তার ব্লাড সাপ্লাইটা বন্ধ হয়ে যাবে। যখন এই ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যাবে তখন এই টিউমারটা ব্লাড সাপ্লাই পাবে না। টিউমার ব্লাড সাপ্লাই না পাওয়ার কারণে এই যে তার অ্যাম্পুলার এই আমাদের ইন্টেস্টাইনের যে এই অংশটা সেখানে হলো নেক্রোসিস হয়ে যাবে। যখনই নেক্রোসিস হয়ে যাবে তখনই অবস্ট্রাকশনটা রিলিভ হয়ে যাবে। যখনই অবস্ট্রাকশনটা রিলিভ হয়ে যাবে তখন এই ক্ষেত্রে কী হবে, তখন এটা নর্মাল হওয়া শুরু হবে। কিন্তু এটা যেহেতু টিউমার, এটা তো প্রতিদিনই সাইজ বড় হবে। দেখা গেছে যখনই নেক্রোসিস হয় এটা ছোটো হয়েছিল, কিন্তু পরের সময়ে আবার কি হবে, এটা আবার বড় হওয়া শুরু করবে, যার কারণে এটা আবার জন্ডিসটা আবার বাড়তে শুরু করবে। তার মানে এটা বাড়ছে, স্লাইটলি কমছে, আবার বাড়ছে, কিন্তু এটা কখনোই নর্মাল হবে না, কারণ টিউমার কখনোই 100% ছোটো হবে না বা ভালো নর্মাল হবে না। এই ক্ষেত্রে আমরা কী ধরনের জন্ডিস পাবো, এই ক্ষেত্রে আমরা ফ্র্যাকচারি টাইপ অফ জন্ডিস পাবো। তো এখন কার্সিনোমা হেড অফ প্যানক্রিয়াসের পেশেন্টগুলো আমাদের কাছে কী সমস্যা নিয়ে আসবে, পেশেন্ট এসে বলবে যে তার জেনারেলাইজড ওয়েট লস, তারপর তার অ্যানোরেক্সিয়া থাকতে পারে, পেল কালার স্টুল থাকবে, তার জেনারেলাইজড ইচিং থাকবে, যেটা আমরা গতকাল আলোচনা করেছি। আর হলো তাদের যে জন্ডিসটা আমরা পাবো সেটা পাবো প্রগ্রেসিভ টাইপ অফ জন্ডিস। আর কোলাঞ্জিওকার্সিনোমার ক্ষেত্রে আমরা সেম ফিচারই পাবো। আর পেরিঅ্যাম্পুলারি কার্সিনোমার ক্ষেত্রে পেশেন্ট কি কমপ্লেন করবে, পেশেন্ট বলবে তার জেনারেলাইজড ইচিং, তার হলো পেল কালার স্টুল, অ্যানোরেক্সিয়া, ওয়েট লস, আর
তার মেলানোর হিস্ট্রি থাকতে পারে। কারণ কি? কারণ এই যে এখানে আমরা বলেছিলাম যে টিউমারটা যখন বড় হবে ব্লাড ভেসেলগুলোকে কম্প্রেশন করবে, যার কারণে এখানে নেক্রোসিস হবে। যখনই নেক্রোসিস হবে ব্লিডিং ভেসেলগুলো ওপেন হবে, সেখানে একটু ইন্টেস্টাইনের মধ্যে একটু ব্লিডিং হবে, এই ব্লাডটাই পরে এনজাইম হাইড্রোক্লোরিক অ্যাসিড এগুলোর সাথে মিক্সড হয়ে এটা কালারটা ব্ল্যাক হয়ে যাবে, যেটা আমাদের স্টুলের সাথে বের হয়, যাকে আমরা বলি মেলানা। সুতরাং যেসব পেশেন্টের ক্ষেত্রে তার একটা ফ্ল্যাকচারিং টাইপ অফ জন্ডিস, সাথে হিস্ট্রি অফ মেলানা, ওয়েট লস এবং অ্যানোরেক্সিয়া, পেল কালার স্টুল, আমরা ধরে নিতে পারি এই পেশেন্টের ক্ষেত্রে পেরিএমপুলারি কার্সিনোমা হতে পারে। লম্বা সময় ধরে ক্লাসে মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তীতে কোনো ক্লাস আপলোড দিলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।